আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মন্তব্য প্রতিবেদনে। প্রতি বুধবারের নিয়মিত আয়োজনের আজকে আপনাদের সাথে যুক্ত আছি আমি আরমান মুজাহিদ। আমাদের আজকের বিষয় জুলাই বিপ্লবের দর্শন ও রাজনীতি। চলুন বিস্তারিত জেনে নিই। স্বাধীনতা পরবর্তী এবং জুলাই বিপ্লব পূর্ব 52 বছরের বাংলাদেশে 4টি চাঞ্চল্যকর এবং ঐতিহাসিক ঘটনা দেশটির রাজনীতির দর্শন ও চরিত্র নির্মাণে এ যাবৎ প্রধান ভূমিকা রেখেছে। 1975 সালের 15 আগস্ট সেনাবাহিনীর একাংশের অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ মুজিব নিহত এবং বাকশাল শাহীর পতন হলে বাংলাদেশে সর্বত্র বিস্তৃত ভারতীয় হেজিমনির শিকলে প্রথম ঝাঁকুনি লাগে। 2 এর 3 মাস না যেতেই 7 নভেম্বরে সিপাহী জনতার বিপ্লব জেনারেল খালেদ মোশাররফের নেতৃত্বে পরিচালিত ভারতের এ দেশীয় সামরিক ও বেসামরিক দালাল মোর্চার প্রতিবিপ্লবে পরাভূত করতে দিল্লি অন্তত কিছু সময়ের জন্য হতচকিত হয়ে পড়েছিল। অবশ্য এর বছর ছয়েক না পেরোতেই আমাদের আগ্রাসী প্রতিবেশী সেনাবাহিনীর অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কাজে লাগিয়ে তারা প্ল্যান বি কার্যকর করতে সক্ষম হয়েছিল। 1981 সালে চট্টগ্রামে জেনারেল মঞ্জুরের নেতৃত্বে তার অনুসারী আওয়ামী ও দিল্লিপন্থী সেনা অফিসাররা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করলে ভারত জেনারেল এরশাদের কাঁধে সাওয়ার হয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সুযোগ পায়। এর ফলে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার পরিকল্পনায় এরশাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে জনমনে দৃঢ় বিশ্বাস জন্মায়। শিখণ্ডে এরশাদের জাতীয় পার্টি কোনোদিনই আর ভারতীয় শৃঙ্খল মুক্ত হতে পারেনি। এবং 1990 সালের 6 ডিসেম্বর গণ অভ্যুত্থানের এক নায়ক এরশাদের পতন হলে বাংলাদেশ পরবর্তী 1.5 দশকের জন্য গণতান্ত্রিক শাসনের স্বাদ পায়। 2007 সালের 1/11 ভারত ও মার্কিন সমর্থিত সামরিক অভ্যুত্থান সেই গণতন্ত্র নস্যাৎ করে ফেসিবাদ উত্থানের সুযোগ করে দেয়। ফলে 1990-এর গণ অভ্যুত্থান সফল হলেও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি থেকে ভারতীয় প্রভাব হটানো অদ্যাবধি সম্ভব হয়নি। জুলাই বিপ্লবের চরিত্র ও দর্শন সঠিকভাবে বুঝে শুনে বাংলাদেশ কাঁপিয়ে দেয়া 36 দিনের ঘটনাবলীর একটা যুক্তিপূর্ণ ব্যাখ্যা দাঁড় করাতে হলে আমাদের উল্লেখিত 4টি ঘটনার প্রেক্ষাপট ও পরিণতি স্মরণ রাখা দরকার। ভারতের মাতব্বরি ও রাজনৈতিক দখলদারিত্ব থেকে মুক্তির আকাঙ্ক্ষা নিয়েই দেশপ্রেমিক জনগণ এবং সামরিক বাহিনী 1975 সালের আগস্ট ও নভেম্বরে রক্তাক্ত পরিবর্তন ঘটিয়েছিল। এর বিপরীতে 1981 সালে জিয়া হত্যা ছিল ভারতপন্থীদের প্রতিশোধ ও বাংলাদেশের রাজনীতিতে দিল্লির প্রত্যাবর্তনের প্রক্রিয়া। এসব ঘটনাবলীর তুলনায় 1990 সালের গণ অভ্যুত্থানের লক্ষ্য ছিল একেবারেই অভ্যন্তরীণ ও সীমিত। সেই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের জনগণ কেবল একজন এক নায়কের পতন ঘটিয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিল। 1990 সালের আন্দোলনে ভূরাজনীতির বিষয়টি তেমন একটা গুরুত্ব পায়নি। এ কারণে সে সময় কট্টর ভারতপন্থী ও ইসলাম বিদ্বেষী বাম এবং আওয়ামী লীগের সঙ্গে মধ্যপন্থী জাতীয়তাবাদী দলের আন্দোলনের ময়দানে মিত্রতা সম্ভব হয়েছিল। জামায়াতে ইসলামী সেই আন্দোলনে অংশ নিলেও অন্যান্য দল তাকে তখন অনেকটা অস্ত্র হিসেবে বিবেচনা করেছে। আওয়ামী লীগ ও বিএনপি সুবিধামতো জামায়াতকে রাজনৈতিক ফায়দার জন্য ব্যবহার করেছে এবং কাজ ফুরালে ছুড়ে ফেলে দিয়েছে। অপরদিকে জামায়াতও রাজনীতিতে পুনর্বাসিত ও বৈধতা পাওয়ার চেষ্টায় বিএনপি এবং আওয়ামী লীগের সঙ্গে পর্যায়ক্রমে ঘনিষ্ঠ হতে চেয়েছে। উপরন্তু 90-এর আন্দোলনের চরিত্র ও লক্ষ্য পুরোপুরি সেকুলার হওয়ার কারণে এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার মোড়কে দীর্ঘদিন ধরে ইসলামোফোবিয়া ক্রিয়াশীল থাকায় এদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষাও কোনো প্রতিফলন এরশাদের বিরুদ্ধে আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে কিংবা বয়ানে পরিলক্ষিত হয়নি। বরং এরশাদী সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম অন্তর্ভুক্ত করে এক প্রকার ইসলামপন্থী লেবাস গায়ে চড়িয়ে বিএনপির ভোট ব্যাংকে ভাগ বসাতে চেয়েছে। আর আওয়ামী লীগ ও তাদের লেজুর বাম দলগুলোর রাজনীতি তো 1972 সাল থেকেই স্বাধীনতার পক্ষ বিপক্ষের বাইনারিকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে। শেখ হাসিনার 15.5 বছরের ফ্যাসিস্ট আমলে 2014, 2015 এবং 2023 সালে বিএনপির নেতৃত্বে, 2013 সালে মাওলানা সাঈদীর ফাঁসি রায়ের প্রতিবাদে জামায়াতে ইসলামের নেতৃত্বে এবং 2013 সালে শাহবাগীদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের নেতৃত্বে অত্যন্ত কঠোর, স্বতঃস্ফূর্ত ও ব্যাপক আন্দোলন বিভিন্ন কারণে সফল হয়নি। এছাড়া প্রথম কোটা আন্দোলন এবং স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের সরকার স্বল্পকালীন বিপদে পড়লেও নির্মম রাষ্ট্রশক্তির প্রয়োগ এবং রাজনৈতিক কৌশলের মিশেলে ক্ষমতায় টিকে গিয়েছিল। সুতরাং এ প্রশ্ন ওঠা অতি স্বাভাবিক যে জুলাই বিপ্লব কি সেই বিশেষ সাংগঠনিক দক্ষতা এবং রাজনৈতিক বয়ান ছিল তার মিলিত শক্তিতে এক দীর্ঘ বর্বর ও বিদেশি রাষ্ট্রের তৃণক শাসনের পতন ঘটেছে? হাসিনার পলায়নের পর সে বিষয়টি নিয়ে দিনের পর দিন চিন্তা করার পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে বিপ্লবের ইতিহাস ঘেটেছি।
সাম্প্রতিককালের আরব বসন্তের সফলতা ও ব্যর্থতা থেকেও শেখার চেষ্টা করেছি। আমার পড়াশোনা আর চিন্তা থেকে যে বিশ্লেষণটি ক্রমান্বয়ে পাঠকের কাছে এবার উপস্থাপন করব, তার সঙ্গে সবাই যে একমত হবে না সেটিও আমি জানি। কিন্তু আজ থেকে কয়েক বছর পর জুলাই বিপ্লব আগের অভ্যুত্থানগুলোর মতো যেন কেবল বিশেষ দিবসে সীমাবদ্ধ না পড়ে, সেই লক্ষ্য থেকেই আমি এই বিতর্কের সূচনা করেছি। আমার প্রত্যাশা এই বিপ্লব নিয়ে যেন বুদ্ধিভিত্তিক চর্চা অব্যাহত থাকে দেশ বিদেশে। লেখালেখি ও বিতর্ক অব্যাহত থাকলে জুলাই বিপ্লব বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ ইতিহাসে পরিণত হবে। কোটা আন্দোলন থেকে সূত্রপাত হয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কোটা আন্দোলন মাত্র 15 দিনের মধ্যে সরকার পতন আন্দোলনের রূপ নেয়। 15 বছরের ফ্যাসিস্ট শাসনে মানুষের মনে যে ক্ষোভের আগুন পুঞ্জীভূত ছিল, সেটা দ্রুত দাবানলে পরিণত হয়েছিল। সব ফ্যাসিস্ট শাসকের মতো শেখ হাসিনাও এর আগে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে রাষ্ট্রীয় সন্ত্রাস দিয়ে অবদমন করেছে। তার আজ্ঞাবহ পুলিশ বিশেষ ব্যক্তি, পরিবার ও গোষ্ঠীগত খুনি বাহিনীতে পরিণত হয়ে সমগ্র বাংলাদেশকে এক ত্রাসের রাজত্বে পরিণত করায় জনগণ ভীত সন্তুষ্ট হয়ে অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। 2. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এবং দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই 2 স্লোগানের মাধ্যমে বাংলাদেশে অর্ধশত বছর ধরে মুক্তিযুদ্ধের চেতনার ছদ্মাবরণে ভারতের গোলামি অব্যাহত এবং জাতিকে বিভাজিত রাখার যে বয়ান তৈরি করা হয়েছিল তাকে নস্যাৎ করে দেয়। 14 জুলাই মধ্যরাতে এই স্লোগান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছেলে মেয়ে হল ছেড়ে বেরিয়ে এলে এদেশে ভারতপন্থী রাজনীতির কবর খননের কাজটি শুরু হয়ে যায়। মেকি চেতনার পরিবর্তে জাতি প্রকৃত স্বাধীনতার স্পৃহায় উজ্জীবিত হয়ে ওঠে। 3. আবু সাঈদের অসীম বীরত্বপূর্ণ শাহাদত বরণের অবিস্মরণীয় দৃশ্য মানুষের মনে ফেসিবাদের 1.5 দশকের তৈরি করা ভয়ের শৃঙ্খল নিমিষে ভেঙে ফেলে। তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত বিপ্লব ছড়িয়ে পড়ে। আন্দোলনকারী ছাত্রদের সমর্থনে শহরে মধ্যবিত্ত শ্রেণীর রাস্তায় নেমে এলে শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ হয়ে যায়। 2013 সালে হেফাজতের আন্দোলনে এই শহরে তথাকথিত সেকুলার মধ্যবিত্তের সমর্থন ছিল না বলেই শাপলা চত্বরে গণহত্যা চালিয়ে ফ্যাসিস্ট সরকার টিকে গিয়েছিল। 4. আগেই উল্লেখ করেছি 1990 সালের গণ আন্দোলনে ইসলাম ও ভারতীয় হেজেমনির ইস্যু অনুপস্থিত ছিল। আমার গত প্রায় 2 দশকের লেখালেখিতে অব্যাহত বলার চেষ্টা করে গেছি যে বাংলাদেশকে ভারতীয় নিয়ন্ত্রণমুক্ত করার লড়াইয়ে বিজয় লাভ করতে হলে নাগরিকের দেশপ্রেমের সঙ্গে এদেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ধর্মীয় আবেগের মিশেল এক অপরিহার্য উপাদান। 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানের পর জুলাই বিপ্লবে দ্বিতীয়বার আমরা এমন একটি পরিস্থিতি তৈরি করতে পেরেছি। এবারের লড়াইয়ে সব সরকারি বেসরকারি সেকুলার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়ের সঙ্গে মাদ্রাসার ছাত্ররাও কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রীয় সন্ত্রাসকে মোকাবেলা করেছে। ঢাকার জনগণ দেখেছে কিভাবে চানখারপুল ও সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও সিটি কলেজ, উত্তরা ও বাড্ডায় প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং যাত্রাবাড়িতে মাদ্রাসার নিরস্ত্র ছাত্ররা একসঙ্গে মরণপণ যুদ্ধে লিপ্ত হয়েছিল র্যাব, পুলিশ ও আওয়ামী লীগের অস্ত্রধারী দানব ক্যাডারদের সঙ্গে। এই মহান ও ঐতিহাসিক ঐক্যের ফলেই পুলিশ বলতে বাধ্য হয়েছিল একজন মারা যায় কিন্তু কেউ ভয় পায় না, কেউ রাস্তা ছাড়ে না, আরো একজন প্রাণ দিতে এগিয়ে আসে। আমার কন্যা সময় এক ছাত্রের একটি বাক্য অবিস্মরণীয় হয়ে থাকবে। সে বলেছিল, পেছনে পুলিশ আর সামনে স্বাধীনতা। আমাদের পুত্র কন্যারা জুলাই বিপ্লবের পুলিশের মারণাস্ত্রকে উপেক্ষা করে স্বাধীনতাকে বেছে নিয়েছিল বলেই আমরা ফ্যাসিস্টকে হটাতে পেরেছি। জালিমের বিরুদ্ধে যে জিহাদে লিপ্ত হয়, সর্বশক্তিমান আল্লাহ তাআলা তাকেই কেবল সাহায্য করেন। আমি বিদেয়ী প্রজন্মের একজন প্রতিনিধি রূপে বাংলাদেশের তরুণ প্রজন্মকে সালাম জানাই। 5. আমি মনে করি জুলাই বিপ্লব মূলত 3টি রাজনৈতিক বয়ানের পটভূমিতে অতি দ্রুততার সঙ্গে পরিণতির দিকে এগিয়েছে। প্রথমত, ফেসিবাদকে হটিয়ে শেখ হাসিনার দানবীয় শাসন থেকে মুক্তি লাভ করতে হবে, অর্থাৎ এক দফা। দ্বিতীয়ত, রাষ্ট্রের সর্বত্র যে ইসলাম বিদ্বেষী অপশক্তি বিস্তার লাভ করেছে তাকে উৎখাত করে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে। এবং তৃতীয়ত, ভারতীয় হেজেমনির নিয়ন্ত্রণ থেকে বাংলাদেশকে মুক্ত করে স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধার করতে হবে। মানবাধিকার ও গণতন্ত্রের সেকুলার দর্শন এবং আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসের অভূতপূর্ব মেলবন্ধন ঘটেছিল জুলাই বিপ্লবে। দেশপ্রেম ও ধর্মীয় বিশ্বাস দ্বারা উদ্বুদ্ধ তরুণরা জীবনের পরোয়া করেনি। মৃত্যু ভয় জয় করা সেই তারুণ্যের সামনে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনি বাহিনীর আর টিকে থাকা সম্ভব হয়নি। পরিণামে হাসিনাকেও দিল্লিতে পালাতে হয়েছে। 5 আগস্টের পর তরুণ নেতৃত্বের সবচেয়ে বড় ভুল হয়েছিল একটি বিপ্লবী সরকার গঠনে
দোদুল্যমানতা। এত বড় একটা বিপ্লবে সফল হওয়ার পর বিপ্লব পরবর্তী সরকারের একটি ফ্যাসিস্ট গণবিরোধী সংবিধানের জঞ্জাল ঘেটে বৈধতা খুঁজতে যাওয়ার অবিশ্বাস্য বোকামির ফল হলো গত 5 মাসের অরাজকতা ও নানাবিধ দেশ বিদেশি ষড়যন্ত্র। কিছুদিন আগে সিরিয়ায় বাশারের পতনের পর নতুন সরকার প্রথম যে কাজটি করেছে তা হলো আগের সংবিধান স্থগিতকরণ। যে প্রোক্লামেশন নিয়ে দেশে এত বিতর্ক মনোমালিন্য চলছে সেটি ঘোষণা করেই ডক্টর ইউনূস সরকারের যাত্রা শুরু করা উচিত ছিল। ফেসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তির মধ্যে বিপ্লবকালীন ঐক্য যে আর নেই তার প্রমাণ আমরা প্রতিনিয়ত পাচ্ছি। সংস্কারপন্থী ও নির্বাচনপন্থীদের মধ্যে বিবাদ তীব্রতর হচ্ছে। রাজনৈতিক ময়দান দখলে নেওয়ার জন্য বিএনপি জামায়াতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে। উপরন্তু পুরনো দলগুলো বিপ্লবী তরুণদের রাজনৈতিক আকাঙ্ক্ষাকেও যথেষ্ট সন্দেহের চোখে দেখছে। অনভিজ্ঞ তরুণদের মধ্যে নতুন দল করার জন্য বেশ উৎসাহ দেখা যাচ্ছে, কিন্তু দল গঠনের আগে তাদের জুলাই বিপ্লবের একটি রাজনৈতিক ও দার্শনিক বয়ান জাতির কাছে উপস্থাপন করা যে অত্যন্ত জরুরি ছিল সেটা তারা অনুধাবন করতে পারেননি। 1975 সালে সিপাহী জনতার অভ্যুত্থানের পর তৎকালীন জাতীয় নেতৃত্ব সেই অতি গুরুত্বপূর্ণ কাজটি করেনি বলেই পরবর্তীকালে রাজনৈতিক দলগুলো নিজেদের সুবিধা মতো ঘটনার বর্ণনা ও ব্যাখ্যা করেছে। কেউ এটাকে বিপ্লব বলেছে, আবার প্রতিপক্ষ দল সেনা কর্মকর্তা হত্যার অভিযোগ এনেছে। পূর্বের ভুলের পুনরাবৃত্তি ঘটলে আজ থেকে কয়েক দশক পর মানুষের স্মৃতি ফিকে হয়ে এলে নিশ্চিতভাবে জুলাই বিপ্লব নিয়েও নানা রকম সুবিধাবাদী বয়ান তৈরি হবে। কাজেই আমার পরামর্শ হলো কেবল প্রোক্লেমেশন নয়, সে সঙ্গে জুলাই বিপ্লবের একটি রাজনৈতিক ব্যাখ্যা দাঁড় করানো আবশ্যক। দেশের নানা প্রান্তে বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে যে স্বার্থের দ্বন্দ্ব ও বিভেদ দেখা যাচ্ছে সেটারও মূল কারণ হলো এখন পর্যন্ত বিপ্লবের একটা দর্শন হাজির না করতে পারা। স্বচ্ছ রাজনৈতিক দর্শন ও বয়ান ছাড়া দল গঠনের চেষ্টা হলে তার পরিণতি 1/11 নানাবিধ কিংস পার্টির মতো হওয়ার আশঙ্কাই বেশি। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।